আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলস বুক 17 17 নম্বর বইয়ের ফেসেস 3 নিয়ে আলোচনা করব। তো টেস্ট 1 এর ফেসেস 3, তো এখন থেকে আমি ফেসেস 3 গুলো দিব বুক 17 এর। তো আজকেরটা বাদে আরো 3টা থাকবে আর কি। তো তাহলে শুরু করা যাক। তো এটা ফেসেস 3 তে একটু লিটল বিট কমপ্লেক্স, আমি আগেও বলেছি, তবে ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝতে পারলে তাহলে কিন্তু সহজ আনসার করাটা। তো দেখা যাক টু ক্যাচ এ কিং, এটা হচ্ছে একজন রাজাকে মানে ধরার জন্য, অর্থাৎ যুদ্ধে হারার পরে চার্লস সেকেন্ড যিনি ছিলেন উনি যুদ্ধে হারে যাওয়ার পরে তাকে ধরার জন্য যে হান্ট করা হয়, এবং তিনি কীভাবে খুব ন্যারোলি স্কেপ যেটা বলা হয়, মানে অল্পের জন্য তিনি ধরা পড়েন না, তিনি বেঁচে যান। পরবর্তীতে আরও 9 বছর পরে গিয়ে উনি আবার ইংল্যান্ডে কামব্যাক করেন স্কটল্যান্ডের সহায়তায়। স্কটিশ আর্মি এবং মঙ্ক নামক একজন লোক থাকেন, উনি মানে যিনি মনার্কির পক্ষে ছিলেন আর কি। তো এটা আসলে হিস্ট্রি অফ ইংল্যান্ড যারা পড়েছেন তারা জানবেন এই জিনিসটা। অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে ইংল্যান্ডের মধ্যে যে মনার্কি যেটা বিলুপ্ত করা হয়, তো অলিভার ক্রমওয়েল মারা যাওয়ার পরে তার ছেলে আসলে ক্ষমতাটা নিয়ে নেওয়ার পরে সে ধরে রাখতে পারে না, পরে পুরো ইংল্যান্ডের মধ্যে আবার অস্থিরতার সৃষ্টি হয়। তো মানুষজন এবার বিশ্বাস করতে শুরু করে যে আবার আমাদের কিংকে রিস্টোর করা দরকার। তো এরপরে মঙ্ক যিনি ছিলেন আর্মি জেনারেল, উনি কী করেন, উনি আর্মি নিয়ে স্কটল্যান্ড থেকে আবার ইংল্যান্ড আক্রমণ করেন। আক্রমণ করার পরে অনেক মানুষই সমর্থন করে, আবার অনেকে চাচ্ছিলেন না যে মানে আবার এটা হোক, কারণ সবাই আবার মনে করতেছিলেন যে আবার সিভিল ওয়ার হবে, আবার গৃহযুদ্ধ হবে। তো আসলে এখানে এই যে মানে প্রথম যে আলোচনাটা, অর্থাৎ চার্লস যখন যুদ্ধে হারিয়ে যান, উইনস্টের যুদ্ধে, তো হারিয়ে যাওয়ার পরে ওয়েস্টের যুদ্ধে যখন তিনি হারিয়ে যান, তো হারিয়ে যাওয়ার পরে তাকে ধাওয়া করার এইটার উপর কাহিনী নির্ভর করে এইটাকে দেওয়া হয়েছে, মানে হেডিংটা দেওয়া হয়েছে এটার উপর আর কি, টু ক্যাচ এ কিং। তো আমি এখান থেকে পড়া শুরু করি তাহলে ক্লিয়ার হবে। চার্লস স্পেন্সার্স লেটেস্ট বুক, চার্লস স্পেন্সারের একদম সর্বশেষ যে বই টু ক্যাচ এ কিং, এই হেডিংয়ে বা এই বইয়ের নাম হচ্ছে টু ক্যাচ এ কিং। তো এটা টেলস আস দ্য স্টোরি অফ দ্য হান্ট ফর কিং চার্লস সেকেন্ড in the 6 weeks after his resounding defeat at the Battle of Worcester in September 1651। 1651 সালের সেপ্টেম্বরে ওয়েস্টারের যুদ্ধে মারাত্মকভাবে কি হন, পরাজিত হন চার্লস দ্বিতীয় চার্লস। তো তিনি কি করেন, তো তিনি পরাজিত হওয়ার পরে তার যে 6 সপ্তাহ ধরে তার যে মানে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম, তিনি বনে বাদারে বিভিন্ন জায়গায় গোপনে আড়ালে আবডালে তিনি পালিয়ে বেরিয়েছেন। তো এই স্টোরিটার কথা বলা হচ্ছে যে চার্লস সেকেন্ডের 6 সপ্তাহের যে সংগ্রাম বেঁচে থাকে সেটা। ওকে, অ্যান্ড হোয়াট স্টোরি ইট ইজ। এরপরে আফটার, মানে এটা খুবই একটা দারুণ ঘটনা, বা এই স্টোরিটা হচ্ছে এরকম, আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারি, অর্থাৎ তার বাবাকে কিন্তু মানে চার্লস ওয়ানকে 1649 সালে কি করা হয়, মৃত্যুদণ্ডে হত্যা করা হয়, তার মানে বিহেডেড করা হয়, মাথা কেটে নেওয়া হয়। The young Charles II sacrifices one of the very principles his father had died for and did a deal with the Scots. তো চার্লস সেকেন্ড যে ছিল সে কী করছে, সে এমন একটা স্যাক্রিফাইস করলো বা এমন একটা প্রিন্সিপাল থেকে সরে গেল যে প্রিন্সিপাল রক্ষার জন্য তার বাবা জীবন দিয়ে দিয়েছিলেন। এবং তো সেটা তিনি প্রিন্সিপালটাকে কেন বিসর্জন দিয়েছিলেন, প্রিন্সিপালটা উনি বিসর্জন দিয়েছিলেন মানে কী জন্য, ক্ষমতার জন্য। আর এটা স্কটিশদের সাথে ডিল করতে গিয়ে, এই যে এখানে একটা কথা আছে, ডিল উইথ স্কটিশদের সাথে ডিল করতে গিয়ে তিনি এটা কী করেন, স্যাক্রিফাইস করেন, বা এটা তিনি ত্যাগ করেন সেই প্রিন্সিপালটা। দেয়ার বাই অ্যাকসেপ্টিং প্রেসবাইটেরিয়ানিজম অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজিয়ন ইন রিটার্ন ফর দ্য বিং ক্রাউন্ড কিং অফ স্কট, অর্থাৎ তিনি আবার পুনরায় রাজা হওয়ার জন্য তিনি কি করেন, তিনি প্রেসবাইটেরিয়ানিজম যেটা ছিল যে ধর্মীয় যে বিষয়, এই প্রেসবাইটেরিয়ানিজমটাকে উনি গ্রহণ করেন। এরপরে তো ন্যাশনাল রিলিজিয়ন, অর্থাৎ জাতীয় মানে ইংল্যান্ডের ধর্ম হিসেবে। এরপরে হিজ অ্যারাইভাল ইন এডিনবার্গ প্রম্পটেড দ্য ইংলিশ পার্লামেন্টারি আর্মি টু ইনভেড স্কটল্যান্ড ইন প্রিএম্পটিভ স্ট্রাইক, অর্থাৎ তিনি যখন এডিনবার্গে আসেন তখন পার্লামেন্টারিয়ান যারা তার বাবাকে হত্যা করে ক্ষমতা দখল করেছে তারা চিন্তা করলো যে না, আমরা আগেভাগে এরা আক্রমণ করি, নাহলে দেখা যাবে যে আবার ইংল্যান্ড দখল করবে। দিস ওয়াজ ফলোড বাই দ্য স্কটিশ ইনভেশন অফ ইংল্যান্ড। এরপরে দেখা যায় যে কি দিস ওয়াজ, অর্থাৎ প্রথমে এরা আক্রমণ করে, এরপরে এই আক্রমণের পরে আবার স্কটিশ আর্মি ইংল্যান্ড আক্রমণ করে। তো এখন স্কটিশ আর্মি যখন ইংল্যান্ড আক্রমণ করে 1651 সালে, তখন কি হয়,
এই ওয়েস্টারের যুদ্ধে সে মারাত্মকভাবে মানে কি হয়, আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড, এই যে মারাত্মকভাবে তিনি অর্থাৎ পরাজিত হন অন দ্য মিডিউস আউটসাইড অফ দ্য সিটি অফ পার্লামেন্টারিয়ান আর্মি, অর্থাৎ লন্ডন শহরের একেবারে যে তৃণভূমি রয়েছে লন্ডন শহরের বাইরে, সেখানে পার্লামেন্টারিয়ান আর্মির কাছে পরাজিত হন। এবং 21 বছর বয়সী এই কিং বা চার্লস সেকেন্ড ফাউন্ড হিমসেলফ দ্য সাবজেক্ট অফ এ ন্যাশনাল ম্যানহান্ট, অর্থাৎ পুরো দেশ মিলে, অর্থাৎ পুরো দেশের মানুষজন মিলে বা সবাই মিলে যে তাকে কি খুঁজতেছে, উইথ এ হিউজ সাম অফার্ড ফর হিজ ক্যাপচার। কেন? কারণ হচ্ছে তাকে ধরে দিতে পারলে ব্যাপক টাকা দেওয়া হবে, এরকম কি করা হয়েছিল, এরকম অফার করা হয়েছিল, এরকম ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে তার কল্লার যে আনি দিতে পারবে, তারা যে ধরে দিতে পারবে তারা এত টাকা দেওয়া হবে, এরকম একটা ঘোষণা দেওয়ার পরে সবাই মিলে তারা খুঁজতে লাগলো। ওভার দ্য ফলোয়িং 6 উইকস হি ম্যানেজড, তো বলতেছে এই যে তিনি এই যে 6 সপ্তাহ যুদ্ধে পরাজিত হওয়ার পরে 6 সপ্তাহ যে পালিয়েছিলেন, এইটার উপর বেস করে মূলত এই লেখা হয়েছে টু ক্যাচ দ্য কিং, এরকম থ্রো এ সিরিজ অফ হার্ট ফাউন্ডিং ক্লোজ স্কেপ, মানে হার্ট ফাউন্ডিং মানে কি ন্যারোলি স্কেপ আর কি, তিনি মানে ধরা খেয়ে যাবেন এরকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছেন। টু ইভেট দ্য পার্লামেন্টারিজ বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স, অর্থাৎ তিনি ফ্রান্সে অবশ্যই তিনি ফ্রান্সে গিয়েই কি করেন মানে আশ্রয় নেন। তবে এই ফ্রান্সে যাওয়ার আগে, ফ্রান্সে আশ্রয় নেওয়ার আগে যে 6 সপ্তাহ তার জীবনের লাইফে ছিল, এটা খুবই ভয়ঙ্কর ছিল। ফর দ্য নেক্সট 9 ইয়ার্স, পরবর্তী যে 9 বছর, দ্য পেনিলেস অ্যান্ড ডিফিটেড চার্লস ওয়ান্ডার্ড অ্যারাউন্ড ইউরোপ, এই যে মানে নিঃস্ব, পেনিলেস মানে টাকা পয়সাহীন এবং পরাজিত চার্লস ওয়ান্ডার্ড মানে হচ্ছেন ঘুরেছেন, মানে পাগলের মতন ঘুরেছেন পুরো ইউরোপে, উইথ অনলি স্মল গ্রুপ অফ দ্য লয়াল সাপোর্টার, তার মাত্র কিছু সাপোর্টারদেরকে নিয়ে, মানে কিছু মাত্র সাপোর্টার ছিল, তার লয়ালিস্ট ছিল বা কোর্টিয়াসটা ছিল আর কি। ইয়ার্স লেটার, পরবর্তী বছরগুলোতে আফটার হিজ রেস্টোরেশন অ্যাজ কিং, অর্থাৎ তিনি যখন আবার 9 বছর পরে তিনি যখন আবার রাজা হলেন, তখন তার বয়স হচ্ছে 50 বছর। তো চার্লস সেকেন্ড, আমি আসলে রোমান সংখ্যা দিয়ে সেকেন্ডটা লেখা, আমি এখানে লিখতে পারি রোমান সংখ্যাটা কেমনে বসে আমি পারিনি, এই জন্য এখানে আমি সেকেন্ড করে দিচ্ছি। রিকোয়েস্টেড এ মিটিং উইথ দ্য রাইটার অ্যান্ড ডায়েরিস্ট স্যামুয়েল পেপে, তিনি স্যামুয়েল পেপে একজন ডায়েরিস্ট এবং আরও অন্যান্য রাইটারদের সাথে কথা বলেন। তো কেন বলেন এটা? হিজ ইন্টেনশন ওয়াইন আস্কিং পেপে টু কমিট হিজ স্টোরি টু পেপার ওয়াজ টু এনশিওর দ্যাট হিজ মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এপিসোড ওয়াজ নেভার ফরগটেন, তিনি চাচ্ছিলেন যে তার এই যে এই সংগ্রামী জীবন, অর্থাৎ তার যে স্কেপ, অর্থাৎ 6 সপ্তাহের যে শ্বাসরুদ্ধকর বেঁচে থাকার সংগ্রাম, সেই জিনিসটা যাতে করে কি না হয়, মানে ইতিহাসের পাতা থেকে মুছে না যায়, সেটা যেন সংরক্ষণ করে রাখা হয়, পাতায় বইপত্রে বা বিভিন্ন পেপার পত্রিকায় সংরক্ষণ করে রাখা হয়, সেটার ব্যবস্থা করার জন্য তিনি মিটিং করেন। ওভার টু 3 আওয়ার সিটিং, অর্থাৎ তারা প্রায় 3 ঘন্টা বসে একসাথে কথা বলেন। দ্য কিং রিলেটেড টু হিম ইন এ গ্রেট ডিটেল হিজ পার্সোনাল রিকালেকশন অফ দ্য 6 উইকস হি হ্যাড স্পেন্ড অ্যাজ এ ফিউজিটিভ, তিনি পলাতক হিসেবে 6 সপ্তাহে যে পালিয়েছিলেন, সেই 6 সপ্তাহের যে রিকালেকশন মানে কি, তার যে স্মৃতিচারণ, এটা পার্সোনাল রিকালেকশন মানে পার্সোনাল যে স্মৃতিচারণ ছিল, এটার ডিটেলস তিনি কী করেন, বর্ণনা করেন ওই পেপের কাছে। অ্যাজ দ্য কিং অ্যান্ড সেক্রেটারি সেটেল ডাউন, অর্থাৎ যখন তিনি এবং তার সেক্রেটারি যখন সেটেল ডাউন হলো, সব কিছু ঠিকঠাক হলো, চার্লস কমেন্স হিজ স্টোরি, তিনি তার স্টোরিটা শুরু করলেন। আফটার দ্য ব্যাটল ওয়াজ সো অ্যাবসলিউট লস্ট টু বি বিয়ন্ড হোপ অফ রিকভারি, আই বিগেন টু থিঙ্ক অফ দ্য বেস্ট ওয়ে অফ সেভিং মাইসেলফ, তিনি বলেন যে মারাত্মকভাবে যুদ্ধটা হারিয়ে যাওয়ার পরে আমি আর কোনো কিছু চিন্তা করছিলাম না, আমি শুধুমাত্র চিন্তা করছিলাম আমি কীভাবে নিজেকে সেভ করবো সেটা নিয়ে। ওয়ান অফ দ্য জব স্পেন্সার বুক, তো এভাবে উনি শুরু করেন আর কি এটা বর্ণনা। এরপর আবার এখান থেকে ফ্যাসেজটা আবার অন্যদিকে মন নেয়। ওয়ান অফ দ্য জয়েস অফ স্পেন্সার বুক অফ স্পেন্সার, এই বইয়ের স্পেন্সারের এই যে বইয়ের টু ক্যাচ দ্য কিং, এই বইয়ের যে এনজয়েবল বা এইটা খুবই ইন্টারেস্টিং যে বিষয়, সেটা হচ্ছে এজ ওয়েল নট লিস্ট অফ ইটস ইউজ অফ চার্লস সেকেন্ডস ওন ন্যারেটিভ, এখানে শুধুমাত্র চার্লস সেকেন্ডের যে ন্যারেটিভ বর্ণনা আছে সেটাই মানে উদ্ধৃত করা হয়নি, সেটাই বর্ণনা করা হয়নি, অ্যাজ ওয়েল এজ দোজ অফ হিজ সাপোর্টার্স, এমনকি তার সাপোর্টার যারা ছিল, তার কোর্টিয়ার্সরা যারা ছিল তার পাশে ওই সময়টাই, তাদের বর্ণনাকে কী করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে। ইটস জাস্ট হাউ ক্লোজ দ্য রিডার্স গেটস থ্রু দ্য অ্যাকশন, অর্থাৎ একজন লেখক যখন রিডার পড়বেন, পাঠক যখন পড়বেন, তার কাছে মনে হবে যে তিনি যে ঘটনাটা স্বচক্ষে দেখতেছেন বা একেবারে তার চোখের সামনে ঘটতেছে এমন মনে হবে। দ্য ডে বাই ডে রিটেলিং অফ দ্য ফিউজিটিভস ডুইং প্রোভাইডস ডিলিশিয়াস ডিটেলস, অর্থাৎ একেবারে প্রত্যেকটা দিনের ডিটেলস বর্ণনার কথা এইখানে যে উঠে এসেছে, এটা খুবই দারুণ। বলতে দ্য কাটিং অফ দ্য কিংস লং হিয়ার উইথ এগ্রিকালচার ছিল, যেমন কেমন বর্ণনা দেওয়া হয়েছে এখানে, একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বর্ণনা দেওয়া হয়েছে। যেমন কি, যেমন ওই যে রাজার যে চুল ছিল বড় বড়, ওই রাজার চুলটাকে ওই যে আমরা কাঁচি বলি,
ওই কাঁচি দিয়ে কাটা হয় এমন বর্ণনা আছে। দ্য ইউজ অফ ওয়ালনাট লিভস টু ডাই হিজ পেল স্কিন, তার যে মানে স্যাঁতস্যাঁতে যে ইয়েটা ছিল, মানে অর্থাৎ স্কিন যখন অনেক বেশি সাদা হয়, তো এই সাদা স্কিনটাকে, খুব বেশি সাদা স্কিনটাকে ওয়ালনাট দিয়ে কীভাবে মানে রং করা হয় বা এটার মধ্যে কালার করা হয় যাতে করে তাকে চিনে না যায়। অ্যান্ড দ্য জে চার্লস স্পেন্ট লাইং অন এ ব্রাঞ্চ অফ দ্য গ্রেট ওক ট্রি, এবং বিশাল বড় এক ওক ট্রির একটা শাখার মধ্যে চার্লস দেখা যাচ্ছে বসে আছেন ইন বস্কোবেল উড। বস্কোবেল মানে এই যে বনের মধ্যে তিনি একটা বিশাল বড় একটা ওক ট্রির একটা ব্রাঞ্চের মধ্যে তিনি বসে আছেন বা শুয়ে আছেন। অ্যাজ দ্য পার্লামেন্টারি সোলজার স্কাউড দ্য ফরেস্ট ফ্লোর বিলো, অথচ নিচে দিয়ে তার ওই গাছের নিচে দিয়ে পার্লামেন্টারি সৈন্যরা তাকে খুঁজে বেড়াচ্ছে। এরকম বর্ণনাগুলো কি দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে। স্পেন্সার ড্রস আউট বোথ দ্য হিউমার, স্পেন্সার এখানে শুধুমাত্র এই সমস্ত ঘটনা বলেছেন যেমন না, এখানে অনেক ধরনের হাস্যরসাত্মক বিষয় তিনি নিয়ে এসেছেন। সাচ এস দ্য ফ্রি ফস্টারাস রিফিউজাল অফ চার্লস ফ্রেন্ডস হেনরি ওলমোট টু অ্যাডপ্ট ডিসগাইজ অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ওয়াজ বিনিথ হিজ ডিগনিটি, অর্থাৎ হেনরি ওলমোট যিনি চার্লসের বন্ধু ছিলেন, তাকে বলা হচ্ছিল যে আপনি ছদ্মবেশ ধারণ করে, সে বলছিল না যে আমি ছদ্মবেশ ধারণ করবো না, কারণ এটি হচ্ছে মোরালিটির মানে বরখেলাপ, আমি আমার ডিগনিটিকে লস করতে পারবো না, ঠিক আছে, আমি এভাবে থাকবো। তো এখন কথা হচ্ছে এভাবে থাকলে তো চিনি যাবে, তো ওর কথা হচ্ছে না কোনো প্রবলেম নাই। অ্যান্ড দ্য ইমোশনাল টেনশনস ওয়েন দ্য সিক্রেট অফ দ্য কিংস প্রেজেন্স ওয়াজ কশাসলি রিভিল টু হিজ সাপোর্টার্স, এবং দেখা যায় যে অঞ্চলে যাচ্ছেন ওই অঞ্চলে তাকে দেখে দেখা যাচ্ছে যে কি মানুষে বুঝে যাবে যে কিরে এই লোক তো রাজার একেবারে বন্ধু, তো তার মানে এই লোক আছে মানে আশেপাশে কোথাও রাজা আছে। তো ফলে আশেপাশে যে মানুষজন ছিল বা তারা যেখানে যাচ্ছে তারা কিন্তু এই জিনিসটা জানছিল। আচ্ছা, এরপরে চার্লস অ্যাডভেঞ্চার্স আফটার লুজিং দ্য ব্যাটল অফ ওয়েস্টার হাইড দ্য আনকমফোর্টেবল ট্রুথ দ্যাট ওয়াইলস অ্যামং অলমোস্ট এভরিওয়ান ইন ইংল্যান্ড হ্যাড বিন অ্যাপেল বাই দ্য এক্সিকিউশন অফ ফাদার, অর্থাৎ চার্লসের যে অ্যাডভেঞ্চারের যে বিষয়টা, অর্থাৎ তার যে লস ব্যাটল ওয়েস্টার ব্যাটল এ হারিয়ে যাওয়ার পরে তার যে লাইফের যে অ্যাডভেঞ্চারের যে গল্পগুলো, হাইড দ্য আনকমফোর্টেবল ট্রুথ, অর্থাৎ এটা আসলে লুকিয়ে ফেলে, কি লুকিয়ে ফেলে, আনকমফোর্টেবল দ্যাট ওয়াইলস অলমোস্ট এভরিওয়ান ইন ইংল্যান্ড, অর্থাৎ এই ঘটনাটা লুকিয়ে ফেলে যে ওই সময় আসলে অর্থাৎ তার বাবার কে এক্সিকিউট করার পরে, মৃত্যুদণ্ড দেওয়ার পরে ইংল্যান্ডের যে একটা অবস্থা ছিল, সবাই একদম ভীত সন্ত্রস্ত ছিল। দে হ্যাড নট ওয়েলকাম দ্য অ্যারাইভাল অফ হিজ সান উইথ দ্য স্কটস আর্মি, এরপরে যখন দ্বিতীয় যুদ্ধে মানে অর্থাৎ যখন ক্রমওয়েলের যখন রাজত্ব চলে গেল, এরপর যখন আবার স্কটল্যান্ডের আর্মির সহায়তা যখন তিনি আবার 9 বছর পরে ইংল্যান্ডে আসলেন, তো এই জিনিসটা কিন্তু মানুষজন ওইভাবে ওয়েলকাম করলো না। বাট ইনস্টেড ফার্মলি বোল্টেড দেয়ার ডোর্স, কিন্তু দেখা গেল যে অনেক মানুষজন দেখা গেছে তাদের দরজার অপোজিটে দরজা খিলান দিয়ে দরজা মানে ঘরের ভিতরে তারা বসে রইল, ওয়েলকাম জানালো না তাকে কেউ। তো এটা কেন হলো? দিস ওয়াজ পার্টলি বিকজ হি রোড অ্যাট দ্য হেড অফ হোয়াট লুকড লাইক এ ফরেন ইনভেশন ফোর্স, অ্যান্ড পার্টলি বিকজ মনে হচ্ছিল, অর্থাৎ তিনি যখন ঘোড়ায় চড়ে স্কটিশ সৈন্যদেরকে নিয়ে যখন শহরে প্রবেশ করলেন, তখন মনে হচ্ছিল যে একজন ইনভেডার এসেছেন, মানে বাহিরের কোনো একজন শত্রু যিনি তাদের দেশটাকে দখল করেছেন, এরকম মনে হলো তাদের কাছে। বিকজ আফটার অলমোস্ট এ ডিকেড অফ সিভিল ওয়ার, এবং আরও কয়েকটা কারণ ছিল যে কি একটা দশক গৃহযুদ্ধ চললো, পিপল ওয়ার ডেসপারেট টু অ্যাভয়েড ইট বিগিনিং অ্যাগেন, মানুষ মনে করতেছিল যে আবার ওই গৃহযুদ্ধ শুরু হবে, এই জন্য মানুষ চাচ্ছিল না যে এরকম একটা জিনিস শুরু হোক, এই জন্য মানুষজন তাকে ওয়েলকাম করতে পারছিল না। দিস মেক্স ইট অল দ্য মোর ইন্টারেস্টিং দ্যাট চার্লস সেকেন্ডস হিমসেলফ লাভ দ্য স্টোরি সো মাচ এভার আফটার, এবং দেখা গেল যে কি এই যে দিস মেক্স ইট অল দ্য মোর ইন্টারেস্টিং দ্যাট চার্লস হিমসেলফ লাভ, অর্থাৎ চার্লসের যে স্টোরিটা রয়েছে এই স্টোরিটা পুরোটা চার্লস নিজে অনেক বেশি কি করেছিল, পছন্দ করেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ রিটেলিং ইট টু এনিওয়ান হু উড লিসেন, অর্থাৎ যখনই তার লাইফ টাইমে তিনি যখন রাজা হলেন, রাজা হওয়ার পরে যখনই কেউ একজন শুনতে চাইলো, তার ঘটনাটা শুনতে চায়, তখনই তিনি আবার এটা বলা শুরু করেন। কজিং আই রুলিং এমন কোর্টিয়ার্স, অর্থাৎ কোর্টিয়ার যারা ছিলেন তারা আবার একজনের চোখে করতো, মানে তারা বিরক্ত বোধ করতো, অর্থাৎ তিনি তার ঘটনাটা তিনি সবার সামনে বলতেন, মানে যেই শুনতে চাইতো এই আমরা বলা শুরু করতো। He set in train a series of initiatives to memorialize it, এবং এটাকে স্মরণীয় করে রাখতে তিনি আরও অনেকগুলো মানে সিরিজ, অনেকগুলো বিষয় মানে তিনি হাতে নিলেন। There was to be a new order of chivalry, তিনি নিউ অর্ডার অফ চিভালরি মানে বীরত্বের একটা নতুন তিনি নতুন সিস্টেম বা ধারাবাহিকতা তিনি কি করলেন, চালু করলেন। দ্য নাইট অফ দ্য রয়্যাল ওক
নাইট অফ দ্য রয়্যাল ওক নামক একটা ইনিশিয়েটিভ চালু করলেন, এ সিরিজ অফ এনরমাস অয়েল পেন্টিং, এবং দেখা গেল যে অয়েল পেন্টিংস ডিপিক্টিং দ্য এপিসোড ওয়ার প্রডিউসড। এবার দেখা যাচ্ছে বিশাল অয়েল পেন্টিং, অর্থাৎ অয়েল পেন্টিং এক ধরনের পেন্টিং আর কি, বিশাল বড় অয়েল পেন্টিংয়ের একটা সিরিজ তিনি বাইর করলেন তার এই যে 6 সপ্তাহের যে শ্বাসরুদ্ধকর জীবনের উপরে, এবং এটা ডিপিক্টিং দ্য এপিসোড ওয়ার প্রডিউস, এরপরে ইনক্লুডিং 2 মিটার হোয়াইট ক্যানভাস অফ বুস্কোবেল উড, ওই যে বুস্কোবেল উডের যেখানে তিনি ওই যে একটা ওক গাছের উপরে ছিলেন সেটার ব্যাপারে বিশাল বড় একটা ক্যানভাস তিনি তৈরি করলেন, অ্যান্ড সেট অফ 6 সিমিলার এনরমাস পেন্টিং, এবং এরকম আরও 6টা এনরমাস বড় বড় পেন্টিং করলেন অফ দ্য কিং অন দ্য রান। ঠিক আছে, তিনি মানে করেই চললেন। এরপরে 1666 কমিশন দ্য আর্টিস্ট জন মিখাইল রেড, তিনি এই লোকটাকে ডাকলেন টু পেইন্ট এ ফ্লাইং স্কোয়াড্রন অফ শিরাপ, অর্থাৎ শিরাপ মানে হচ্ছে স্বর্গীয় দূত, স্কোয়াড্রন মানে একদল স্বর্গীয় দূতের একটা পেইন্টিং, ক্যারিং এ ওক ট্রি টু হ্যাভেন্স, অর্থাৎ তিনি বললেন যে একটা মানে শিরাপ মানে হচ্ছে স্বর্গীয় দূতদের একটা বিশাল একটা দলের হাতের মধ্যে একটা ওক ট্রি দিবে, যে তারা এই ওক ট্রিটাকে নিয়ে আসমানের দিকে যাচ্ছে, অন দ্য সিলিং অফ হিজ ব্যাড চেম্বার, অর্থাৎ তার ব্যাড চেম্বার যেটা ছিল সেটার উপর থেকে তারা বড় একটা ওক ট্রিকে নিয়ে আসমানের দিকে উঠে যাচ্ছে, এটা তুমি ছাপাও বা এটা তুমি কি করো, পেইন্ট করো। তো এই লোকটাকে এনে তিনি এটা করলেন। ইট ইজ হার্ড টু ইমাজিন মেনি অফ দ্য কিংস মার্কিং, অর্থাৎ এটা দ্বারা উনি এটা বুঝাচ্ছেন যে তিনি ওই ওক ট্রিটা আর কি মানে যা সিম্বলাইজ করলেন আর কি এটা। ইট ইজ হার্ড টু ইমাজিন মেনি অফ আদার কিংস মার্কিং দ্য লোয়েস্ট পয়েন্ট ইন দেয়ার লাইফ সো এনথুজিয়াস্টিকলি, অর্থাৎ এটা আসলে খুবই দুরূহ চিন্তনীয় বিষয় যে এরকম একটা রাজা মানে তিনি এই জিনিসগুলোকে এত বেশি এনথুজিয়াস্টিক্যালি উপভোগ করতেছেন, এটা আসলে কেমন জানি মনে হয় এটা আর কি। অর ইনডিড ফুলিং অফ সাচ অ্যান escape ইন দ্য ফার্স্ট প্লেস। এরপর আসেন চার্লস স্পেন্সার ইজ দ্য পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি অন টু এ নিউ জেনারেশন, অর্থাৎ চার্লস স্পেন্সার তিনি মানে যিনি লিখেছেন আর কি বইটা, এটা হচ্ছে তিনি হচ্ছেন একেবারে পারফেক্ট পারসন যে এই স্টোরিটাকে অর্থাৎ এই গল্পটাকে রাজার যে এই গল্পটাকে নতুন যে জেনারেশন আসতেছে প্রজন্মের কাছে মানে তুলে ধরার জন্য তিনি পারফেক্ট পারসন। হিজ পেসিভ রিডেবল streets deeply clear of modern idioms and elegantly brings to life details of the grand tale, অর্থাৎ তার যে লেখার স্টাইল এই লেখার স্টাইলটা খুবই সুন্দর এবং এটা খুবই রিডারদেরকে মনে হচ্ছে যে একেবারে ঘটনার সাথে সম্পৃক্ত করে ফেলে, রিডার যেন চোখের সামনে দেখছেন এরকম একটা বিষয় আর কি। হি হ্যাজ এভার হ্যান্ডেড সিম্পাথি ফর বোথ দ্য ফিউজিটিভ কিং অ্যান্ড দ্য ফিয়ার্স রিপাবলিকান রিজিম দ্যাট হান্টেড হিম, অর্থাৎ তিনি কিন্তু আনবায়াসডলি এটা করেছেন যে তিনি সিম্প্যাথি দেখাইছেন ফিউজিটিভ কিংয়ের জন্য মানে পলাতক কিং চার্লস সেকেন্ডের জন্য, এবং রিপাবলিকান যারা তারা খুঁজছিল তারা এর জন্য তাদের জন্য তিনি সিম্প্যাথি দেখাচ্ছেন। তিনি এখানে এক পক্ষের দিকে ঝুঁকে তিনি এই জিনিসটা করেন। অ্যান্ড হি সাকসিডস ইন হিজ ডিজায়ার টু এক্সপ্লোর ফার মোর অফ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি দ্যান প্রিভিয়াস বুকস অন দ্য সাবজেক্ট হ্যাভ ডান, অর্থাৎ এই সাবজেক্টের উপরে এই বিষয়টা নিয়ে কিন্তু আরও অনেক বই লেখা হয়েছে, তো তার এবং অন্যান্য বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে তিনি ব্যাকগ্রাউন্ডের উপর খুব বেশি জোর দিয়েছেন। Indeed, the opening third of the book is about how Charles II found himself at Worcester in the first place, অর্থাৎ এখানে বইয়ের 3 ভাগের 1 ভাগ হচ্ছে চার্লস সেকেন্ড কীভাবে নিজেকে ওয়েস্টারে তিনি কীভাবে নিজেকে আবিষ্কার করলেন, বা তিনি এই যে ওয়েস্টার সংক্রান্ত যুদ্ধের সংক্রান্ত যতগুলো বিষয় আছে এগুলোকে তিনি প্রথম মানে 3 ভাগের প্রথম অংশেই তিনি এটার আলোচনা করেন। উইচ ফর সাম উইল বি রিজন অ্যালোন টু রিড টু ক্যাচ এ কিং, অর্থাৎ সাম উইল বি রিজন অ্যালোন টু রিড টু ক্যাচ এ কিং, অর্থাৎ এটা আপনি শুধুমাত্র এই অংশ পড়লেও আপনি মানে জিনিসটা জানতে পারবেন, অর্থাৎ এই টাইটেলটা এটার সাথে যায় আর কি, এই অংশের সাথে কিন্তু এই টাইটেলটা যায়। এবারে দ্য ইনিশিয়ালাইজিং কোয়েশ্চেন্স লেফট ইন দ্য ইন ইজ দ্যাট অফ হোয়াট ইট অল মিন্ট। এরপরে উড চার্লস সেকেন্ড হ্যাভ বিন এ ডিফারেন্ট কিং, এখন এখানে বলতেছে এখানে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি চার্লস সেকেন্ড হ্যাভ বিন ডিফারেন্ট কিং অ্যাজ দি 6 উইকস নেভার হ্যাপেন, অর্থাৎ চার্লসের জীবনের সাথে যদি এই যে 6 সপ্তাহের এই ঘটনা প্রবাহ যদি না ঘটতো তাহলে কি তিনি পরবর্তীতে যেই ধরনের রাজা হয়েছিলেন আর কি তিনি কি তখন ভিন্ন রাজা হতেন, বা তার তিনি কি মানে যে জিনিসগুলো তিনি করেছেন বা রাজা হিসেবে যা করেছেন তিনি কি ভিন্ন ধরনের হতেন কিনা যদি এই 6 সপ্তাহের ঘটনা প্রবাহ তার সাথে না ঘটতো। দ্য ডেজ অ্যান্ড নাইটস স্পেন্ড ইন হাইডিং মাস্ট হ্যাভ এফেক্ট হিম ইন সাম ওয়ে, অর্থাৎ এখানে বলতেছে যে তার সাথে এই 6 সপ্তাহের যে ঘটনা প্রবাহ এটা অবশ্যই তাকে হিট করেছে, তার উপর প্রভাব বিস্তার করেছে। এখন প্রশ্ন হচ্ছে ডিড দ্য নিড টু অ্যাজিউম ডিসগাইজ টু সার্ভাইভ অন উইট অ্যান্ড চার্ম অ্যালোন টু ইউজ ট্রিকি অ্যান্ড সাবটারফিউজ টু এসকেপ
ফ্রম টাইট কর্নার টু হেল্প ফর হিম। এখন কথা হচ্ছে যিনি যে এই যে ছদ্মবেশ ধারণ করেছেন, এবারে অর্থাৎ তিনি যে বিভিন্ন রকমের ইয়ে করেছেন, সাবটারফিউজ অর্থাৎ ছলনা ছল ছাতুরি, গায়ের মধ্যে তার শরীরের রং পরিবর্তন করেছেন, চুল ছোটো করেছেন, এবারে তিনি অর্থাৎ যে তিনি খুব ইয়ে জায়গা থেকে মানে ধরা পড়া থেকে হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। তো এই সমস্ত জিনিসগুলো আসলে তাকে কিভাবে তাকে মানে তার পরবর্তীতে রাজা হওয়ার ক্ষেত্রে তাকে কিভাবে গঠন করে বা তার উপর কীভাবে প্রভাব ফেলে এটি কিন্তু ডিটেলস বলা নাই। দিস ইজ দ্য ওয়ান এরিয়া ওয়ার দ্য বুক ডাজেন্ট কোয়াইট হিট দ্য মার্ক। এই যে এখানে বলতেছে যে কি এই জিনিসগুলো মানে এই যে ঘটনা প্রবাহের প্রত্যেকটা জিনিস কিভাবে তার ইয়ার মধ্যে ক্যারেক্টারে পরবর্তী জীবনে প্রভাব ফেলে বা পরিবর্তন নিয়ে আসে এটা কিন্তু বলা নাই। তো এটা হচ্ছে বইয়ের একটা লেকিংস, অর্থাৎ এখানে বইয়ের সমালোচকরা এগুলো বার করেন আর কি, এই বইয়ের লেকিংস কোনটা, পজিটিভ জিনিস কোনটা, এগুলো। Initially, his depictions of Charles II in his final year as an ineffective pleasure loving। আবার দেখা গেল যে এখানে আবার চার্লস সেকেন্ডের যে ফাইনাল ইয়ারগুলো ছিল অর্থাৎ রাজত্বের শেষ বছরে ছিল, উনি প্রায় অনেক বছর রাজা ছিলেন, 85-তে মনে হয় মারা যান উনি। তো 70, 80, 85 প্রায় 25 বছর মতো রাজা ছিলেন। তো প্লেজার লাভিং উনি কিরে ছিলেন, খুবই ইনএফেক্টিভ ছিলেন, তেমন কোনো রাজা হিসেবে তেমন কোনো ইয়ে ছিল না, কোর্টিয়ারদেরকে দিয়ে কাজ করাতেন এবং সারাদিন মহিলাদেরকে নিয়ে পড়ে থাকতেন। Doesn't do justice to the man richer in its accurate or to the complexity of his character। অর্থাৎ দেখা যাচ্ছে কি তার ওই যে আগের জীবনের সাথে পরের এই জীবনটা আসলে কোনোভাবে যায় না। বাট দিস ওয়ান অ্যাসাইড টু ক্যাচ এ কিং ইজ অ্যান এক্সিলেন্ট। তো বলতেছে এই সমস্ত জিনিসগুলো আপনি যদি এক পাশে রাখেন অর্থাৎ তাহলে আপনি দেখবেন যে ক্যাচ এ কিং ইজ অ্যান এক্সিলেন্ট রিড, এতে একটা ভালো একটা বই, দারুণ একটা বই। অ্যান্ড দোজ হু কাম টু ইট নোয়িং লিটল অফ দ্য ফেমাস টেল উইল ফাইন্ড দে হ্যাভ এ ট্রিট ইন স্টোর। আচ্ছা, এখন আমরা দেখব কোয়েশ্চেন 27 থেকে 31-এ কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজ এ টু জে। এ টু জে এখানে দেখেন এখানে দেওয়া আছে, এইখানে এ থেকে যে পর্যন্ত দেওয়া আছে। তো এখান থেকে এখানে 10টা দেওয়া আছে, 10টা থেকে এখানে কোয়েশ্চেন আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো 5টা ওয়ার্ড বসাবেন, তবে এটা প্যাসেজের সাথে মিলতে হবে, প্যাসেজের বর্ণনার সাথে মিলতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দ্য স্টোরি বিহাইন্ড দ্য হান্ট ফর চার্লস সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় চার্লসকে ধরার বা তাকে হান্ট করার, তাকে ধাওয়া করার এবং তাকে ধরার জন্য যে গল্পটা, হ্যাঁ, পার্লামেন্টের সৈন্য কর্তৃক। চার্লস সেকেন্ডস ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারিয়ান ফোর্সেস ইন 1649। 1649-এ চার্লস সেকেন্ডের বাবাকে পার্লামেন্টারিয়ান যারা ছিলেন তারা হত্যা করেন বা তারা বিহেডেড করেন। চার্লস সেকেন্ড দেন ফর্মড এ ড্যাশ উইথ দ্য স্কটস। চার্লস সেকেন্ড এরপর কি করেন, স্কটিশদের সাথে একটা অ্যালায়েন্স গঠন করেন, একটা কি করেন, একটা মৈত্রী চুক্তিতে যান। অ্যান্ড ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটস, তিনি স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য তিনি কি করেন, তিনি চুক্তি করেন। হি অ্যাবান্ডন অ্যান ইম্পর্ট্যান্ট ড্যাশ, তিনি একটা গুরুত্বপূর্ণ ড্যাশ কি করেন, পরিত্যাগ করেন। দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, যেটা তার বাবা রক্ষা করে আসছিলেন। অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ, এবং এই রক্ষা করাটাই তার বাবার জন্য কি হয়েছিল, কাল হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেন এই জন্যই। দ্য অপোজিশন সাইড দেন মেট আউটসাইড ওয়েস্টার ইন 1651। 1651-এ যে ওয়েস্টারের বাইরে অপোজিশন সাইডটা কি হয়, মিলিত হয়, দুইটা গ্রুপ আর কি যারা যুদ্ধ করবে এই দুইটা গ্রুপের মধ্যে। দ্য ব্যাটল লেড টু এ ড্যাশ ফর দ্য পার্লামেন্টারিয়ান, ওই যুদ্ধে পার্লামেন্টারিয়ানরা ড্যাশ করে মানে কি জয়লাভ করে। অ্যান্ড চার্লস হ্যাড টু প্লি ফর হিজ লাইফ, এবং চার্লস তার জীবন রক্ষায় পালায়ন শুরু করেন। এ ড্যাশ ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার, এখন এখানে চার্লসের যে ক্যাপচারের ব্যাপারে একটা ড্যাশ আছে। বাট আফটার 6 উইকস স্পেন্ড ইজ হাইডিং, কিন্তু 6 সপ্তাহ হাইড করার লুকিয়ে থাকার পরে হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ, তিনি অবশেষে রিচ করেন কোথায়, দ্য ড্যাশ অফ দ্য কন্টিনেন্টাল, ইউরোপের কন্টিনেন্টাল। তো এখন আপনি এটার আনসারটা আপনি এখানেও পাবেন, যখন এখানে দেখেন এই যে এখান থেকে যদি বলেন অ্যান্ড হোয়াট স্টোরিজ আফটার দ্য এই যে এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্টারি, এত দ্য ইয়াং চার্লস উইল স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপাল হিজ ফাদার হ্যাড, তার ডাইট ফর, যেটার জন্য তার বাবা মৃত্যুবরণ করেছিলেন, ডিড ডিউল উইথ দ্য স্কটস। হ্যাঁ, অর্থাৎ তিনি একটা প্রিন্সিপাল যার বাবা যেটার জন্য মৃত্যুবরণ করেছিলেন ওই প্রিন্সিপালটা তিনি কি করেন, তিনি ত্যাগ করেন। ত্যাগ করে তিনি কি করেন, তিনি প্রেসবাইটেরিয়ানিজম গ্রহণ করেন
ফলে এটা একটা ধর্মীয় মতবাদ, ফলে কি হয়, স্কটিশরা তাকে হেল্প করে আবার পুনরায় রাজা হিসেবে মানে ইংল্যান্ডের সিংহাসনে বসাতে। এরপরে যখন আসে তারা মানে দুইটা গ্রুপ মিলে হয়, দুইটা যুদ্ধ হয়। প্রথমে পার্লামেন্টারিয়ানরা আক্রমণ করে স্কটল্যান্ড, এবার স্কটল্যান্ড আক্রমণ করে এরা, তো কি যায়, পালাই যায়, অর্থাৎ ডিফিট হয়ে যায়, হারিয়ে যায়। এবারে সে চার্লস সেকেন্ড তার জীবনের মানে জীবন রক্ষার জন্য পালাইতে থাকে। 6 সপ্তাহ রুদ্ধশ্বাস পলায়নের পর সে এক পর্যায়ে ফ্রান্সে পৌঁছে। এতটুকু তো বলাই আছে এখানে স্টোরি, তো আমরা তো এটা জানি, এটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো তাহলে আসা যাক, এখন এখানে আমরা এখানে ধরবো, তাহলে কি হয় দেখেন, ফর্মড এ ড্যাশ কি করেন, দ্বিতীয় চার্লস গঠন করেন একটা কি গঠন করেন স্কটল্যান্ডের সাথে। এবার দেখেন মিলিটারি ইনোভেশন মানে নতুনত্ব, মিলিটারির মধ্যে নতুনত্ব গঠন করা যায় না। রিলেটিভলি সেফলি পলিটিক্যাল ডিবেট, রিলিজিয়াস কনভিকশন, লার্জ রিওয়ার্ড, নিউ গভর্নমেন্ট, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কৌশলগত যে মৈত্রীতে সেটা, ওয়াইড স্প্রেড কনস্পিরেসি, ডিসাইসিভ ভিক্টোরি, পপুলার সলিউশন। তাহলে কি হবে, এইটাই হবে। এইচ নাম্বার হবে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, কৌশলগত যে মৈত্রী চুক্তি সেটা করে স্কটল্যান্ডের সাথে। ওকে, তাহলে উইথ দ্য স্কটস অ্যান্ড ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটল্যান্ডের কিং হওয়ার জন্য হি অ্যাবান্ডন অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ, তিনি একটা অ্যাবান্ডন করে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বলতে পারেন। এখন এখানে প্রিন্সিপাল দেওয়া আছে নাকি, দেখেন, মিলিটারি ইনোভেশন, রিলেটিভ সেফটি, পলিটিক্যাল ডিবেট, রিলিজিয়াস কনভিকশন, লার্জ রিওয়ার্ড, নিউ গভর্নমেন্ট ওয়েবস। তাহলে তিনি ত্যাগ করেন কি, রিলিজিয়াস কনভিকশন, অর্থাৎ ধর্মীয় যে বিষয়টা ছিল সেটা তিনি ত্যাগ করেন, মানে ওয়ান কাইন্ড অফ তিনি বিধর্মী হয়ে যান আর কি। রিলিজিয়াস কনভিকশন দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, অর্থাৎ রিলিজিয়াস কনভিকশনটা তিনি ধরে রেখেছিলেন, অ্যান্ড হ্যান্ড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ, এবং এই রিলিজিয়াস কনভিকশনের কারণে তার বাবা মৃত্যুবরণ করে। দ্য অপোজিং সাইড দেন মেট আউটসাইড দ্য ওয়েস্টার ইন 1651, 1651-তে মিলিত হয়। দ্য ব্যাটল লেড টু এ ড্যাশ ফর দ্য পার্লামেন্টারিয়ান, ব্যাটলের কারণে পার্লামেন্টারিয়ানে কি পান, বিজয় পান, ডিসাইসিভ ভিক্টোরি। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ে বুঝলে এগুলো কোনো ব্যাপারই না। ডিসাইসিভ ভিক্টোরি তারা পান ওয়াজ চার্লস। এরপরে ফর দ্য পার্লামেন্টারি চার্লস অফ ফ্লি হিজ লাইফ, এ ড্যাশ ওয়াজ অফার্ড ফর চার্লস ক্যাপচার, একটা কি ঘোষণা করা হয়, পুরস্কার ঘোষণা করা হয়, চার্লসকে ধরতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়, তাহলে লার্জ রিওয়ার্ড, সহজ এগুলো একদম। অফার চার্লস, বাট আফটার 6 weeks স্পেন্ড ইন হাইডিং হি ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ, তিনি কোথায় পৌঁছেন, কোথায়, কন্টিনেন্টাল ইউরোপে। কেমনে পৌঁছেন, সেফলি পৌঁছেন, রিলেটিভলি সেফ, রিলেটিভ সেফটি, তিনি তুলনামূলক সেফটিতে কন্টিনেন্টাল ইউরোপে পৌঁছেছেন। তাহলে আমাদের আল্লাহর রহমতে এগুলো শেষ 31 পর্যন্ত। এবার আমরা 32 থেকে 35 নম্বর আনসার দিব। তা আমরা স্টেটমেন্ট যদি নিচে যে স্টেটমেন্ট আছে এগুলো যদি মিলে তাহলে অবশ্যই ইয়েস লিখবেন, আর যদি না মিলে নট লিখবেন, আর যদি ওই ইনফরমেশনটা দেওয়া না থাকে তাহলে নট গিভেন দিবেন। তাহলে 32 দেখেন, চার্লস চুজ পেপি ফর দ্য টাস্ক বিকজ হি কনসিডার হিম টু বি ট্রাস্টওয়ার্দি। চার্লস কি করেছিলেন, পেপি যেটা ছিল, পেপি একজন লোক ছিল, তাকে তিনি কনসিডার করেছিলেন ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য লোক হিসেবে তাকে ট্রাস্ট করেছিলেন। এখন দেখেন এটা আছে কিনা আমরা দেখব, যে পেপেকে তিনি ট্রাস্টওয়ার্দি লোক হিসেবে তিনি ইয়ে করেছিলেন, কনসিডার করেছিলেন, এই ব্যাপারে কোনো আলোচনা আছে কিনা। তো এখন দেখেন এই যে এখানে বলা আছে যে আফটার হিজ রেস্টোরেশন কিং 50 year old মানে 50 বছরের চার্লস তিনি মিটিং ডাকেন, ডায়েরি স্যামুয়েল পেপেকে তিনি ডাকেন, আর অনেক লেখকদেরকে ডাকেন। হিজ ইন্টেনশন ওয়াইন আস্কিং পেপে টু কমিট হিজ স্টোরি টু পেপার, অর্থাৎ তার যেন পেপারে ছাপানো হয়, ওয়াজ টু এনশিওর দ্যাট দিস মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এপিসোড, এই যে তার জীবনের যে 6 সপ্তাহের যে এক্সট্রাঅর্ডিনারি যে বিষয়টা, এটা ওয়াজ নেভার ফরগেটেন, যাতে করে এটা কেউ না ভুলে, মানে আগত জেনারেশন যেন জানতে পারে। ওভার 2-3 আওয়ার সিটিং, তারা 3-4 ঘন্টা বসে দ্য কিং রিলেটিভ, মানে তিনি ডিটেলস তার যে স্মৃতিচারণ সেটা করা শুরু করলেন। তিনি মানে পলাতক হিসেবে যখন ছিলেন 6 সপ্তাহের যে রুদ্ধশ্বাস পলায়ন সেটার কথা তিনি ডিটেলস আলোচনা করলেন। অ্যাজ এ কিং অফ সেক্রেটারি সেটেল ডাউন চার্লস কমেন্টেড স্টোরি আফটার, এবারে তিনি শুরু করেন আর কি ভেবে যে যুদ্ধ পরাজিত হওয়ার পরে আমি নিজের কথাই ভাবতে লাগলাম এরকম। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে চার্লস সেকেন্ডের শুধু ন্যারেটিভটা এখানে বলা হয় না, এখানে তার সাথে যে কোর্টিয়াররা ছিল তাদের ন্যারেটিভগুলো বলানো হচ্ছে। দ্য ডে বাই ডে ডিটেলিং অফ দ্য ফিউজিটিভ ডুইং প্রোভাইড ডিলিশিয়াস ডিটেলস। তো এখানে দেখা যায় ডে বাই ডে এর যে বর্ণনা ছিল এটা খুবই সুন্দর একটা ডিটেলস দেয়। একজন মানে পাঠক যখন পড়বে তখন দেখা যাবে যে কি তার কাছে মনে হবে যে ঘটনাটা তার চোখের সামনে ঘটতেছে। তাহলে এখানে চার্লস বিশ্বাস করতেন না এটা দেওয়া নাই যে তিনি মনে করেছেন তাকে ট্রাস্টওয়ার্দি হিসেবে, এই ধরনের কোনো কথা না, অথবা এটা হচ্ছে নট গিভেন।
এবার আমরা আসেন চার্লস পার্সোনাল রিকালেকশন, আচ্ছা লিখি দিই নট গিভেন, হ্যাঁ নট গিভেন, ওকে। এবারে চার্লস পার্সোনাল রিকালেকশন অফ দ্য এসকেপ লেক সাফিসিয়েন্ট ডিটেলস। চার্লসের যে পার্সোনাল রিকালেকশন ছিল, পার্সোনাল স্মৃতিচারণ ছিল এসকেপের ব্যাপারে, লেক সাফিসিয়েন্ট ডিটেলস, সেখানে সাফিসিয়েন্ট ডিটেল ছিল, মানে অর্থাৎ লেক সাফিসিয়েন্ট ডিটেল, অর্থাৎ এখানে কমতি ছিল, তার যে স্মৃতিচারণের মধ্যে যে বর্ণনার মধ্যে কমতি ছিল। তো এই ধরনের কোনো কথা বলা আছে, মানে এখানে তো বলা নাই যে ধরেন তিনি, এখানে কিন্তু এই কথাটা বলা আছে যে তিনি পার্সোনাল রিকালেকশন করেছেন, তো পার্সোনাল রিকালেকশনের মধ্যে কমতি আছে এটা তো বলা নাই, মানে কমতি ছিল এটা তো বলা নাই, তাহলে এটা হবে নো। আমরা এটা যেহেতু পড়েছি যে তিনি এই যে তিনি রিকালেকশন করেছিলেন, এই যে দেখেন এই কথাটা কিন্তু বলা আছে, ডিটেলস ইজ পার্সোনাল রিকালেকশন অফ দ্য 6 weeks had spent as fugitive, এবার তিনি শুরু করলেন একের পর এক বর্ণনা করা আছে, তার মানে এই কথাটা বলা আছে, তবে এই কথাটার মধ্যে যে লেকিংস ছিল এটা না, অতএব এটা না হবে নো, মানে এটা কোনো ধরনের লেকিংস ছিল না এটাতে, ওকে। এরপরে 34 নম্বর, চার্লস ইন্ডিকেটেড টু পেপেস দ্যাট হি হ্যাড প্ল্যান্ড হিজ এসকেপ বিফোর দ্য ব্যাটল। চার্লস মানে পেপেকে বলেছিলেন যে তিনি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে পালিয়ে যাবেন, এই ধরনের কোনো কথা, অর্থাৎ এখানে আপনি নট গিভেন এবং নো এর মধ্যে পার্থক্য কি, এই যে পার্সোনাল রিকালেকশনের কথা ওইখানে উল্লেখ আছে ডিরেক্ট, মানে প্যাসেজের মধ্যে, কিন্তু এই যে তিনি ব্যাটল শুরু হওয়ার আগে পালিয়ে যাবেন এই পেপের সাথে, এই ধরনের কোনো কথা তিনি ইন্ডিকেট করেছেন বা বলেছেন, এই যে বিষয়টা, এই বিষয়টি তো প্যাসেজে আলোচনাই করা হয়নি, অতএব এটা হবে নট গিভেন। কিন্তু আমি বইতে দেখলাম দুর্ভাগ্যজনকভাবে এখানে দেওয়া আছে নো, এটা নো হবে না, এটা হবে নট গিভেন, মাথায় রাখবেন এটা নট গিভেন। আমি দেখেছি যে বইয়ের মধ্যে ভুল রয়েছে, নট এটা একটাতে না, আমি কয়েকটা ইয়েতে দেখেছি বইতে ভুল রয়েছে, অতএব আপনারা একেবারে বইয়ের এই সমস্ত আনসার মুখস্থ করলেও হবে না, লাভ নাই। 35, দ্য ইনক্লুশন অফ চার্লস সেকেন্ডস অ্যাকাউন্ট ইজ এ পজিটিভ এসপেক্ট অফ দ্য বুক, অর্থাৎ চার্লসের যে অ্যাকাউন্ট, তার যে বর্ণনা নিজস্ব, এটা হচ্ছে বইয়ের একটা পজিটিভ দিক। তাহলে আমরা পড়ে তো বুঝলাম যে এটা ভাইব দেয় কীভাবে, যে আপনি যখন চার্লসের অ্যাকাউন্টটা পড়বেন এবং তার যে কোটিয়ারা যারা ছিল তাদের অ্যাকাউন্টটা পড়বেন, তার মানে এটা পজিটিভ একটা ভাইব দেয়, এটা একটা পজিটিভ একটা জিনিস, তাহলে এটা অবশ্যই ইয়েস। এবার দেখেন 36 থেকে 40 নম্বর কোশ্চেনের আনসার দেখেন, চুজ দ্য কারেক্ট লেটার ইন বক্স 36 to 40 in your answer sheet। দেখেন, হোয়াট ইজ দ্য রিভিউয়ার্স মেইন পারপাস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, রিভিউয়ারের যে পারপাস ছিল প্রথম প্যারাগ্রাফে, রিভিউয়ারের পারপাস কী ছিল, অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে কীভাবে চার্লস মানে যুদ্ধ হয় কি না হয় এগুলো তিনি যুদ্ধ হয় এবং তিনি পালায় যান না, যে এই সমস্ত বিষয়গুলো এত ছিল। তাহলে দেখেন, টু ডিসক্রাইব হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য ব্যাটল অফ ওয়েস্টার, অর্থাৎ ওয়েস্টার যুদ্ধের সময় কী হয়েছে এটা বর্ণনা করার উদ্দেশ্য ছিল প্রথম প্যারাগ্রাফে। টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্টেন্স লিডিং টু চার্লস সেকেন্ডস এসকেপ, নাকি এমন একটা মানে পরিবেশ বা এমন একটা সিচুয়েশনের কথা বর্ণনা করার উদ্দেশ্য ছিল যে সিচুয়েশনের কারণে চার্লস পালাতে বাধ্য হয়েছিলেন। 3 নম্বর, টু প্রোভাইড ডিটেলস অফ দ্য পার্লামেন্টারিয়ানস পলিটিক্যাল ভিউ, অর্থাৎ পার্লামেন্টারিয়ানদের পলিটিক্যাল ভিউয়ের কথা এখানে আলোচনা করা হয়েছে ডিটেল, এটা তো নাই এগুলা। এরপরে টু কম্পেয়ার চার্লস সেকেন্ডস বিলিভ উইথ দোজ অফ হিজ ফাদার, তার বাবার ধর্মবিশ্বাসের সাথে চার্লসের ধর্মবিশ্বাসটাকে আলোচনা। এখানে মুখ্য কথা হচ্ছে কি, মুখ্য কথা হচ্ছে এখানে পুরো প্রথম প্যারাগ্রাফের মুখ্য কথা হচ্ছে যে তিনি আসলে কি কারণে একটা পরিবেশ, একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, যে পরিস্থিতির কারণে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তাহলে আনসার হচ্ছে বি। অর্থাৎ ব্রডার কনটেক্সটে আপনি চিন্তা করবেন যে অপশনটা নিলে আপনার ফুল প্যারাগ্রাফের যে সামারি সেটা আসবে, সেটা চিন্তা করে আপনাকে আনসার করতে হবে। 37, ওয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড এক্সাম্পলস অফ ফিউজিটিভ বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে থার্ড প্যারাগ্রাফে রিভিউয়াররা ফিউজিটিভদের যে বিহেভিয়ার ছিল, অর্থাৎ ফিউজিটিভদের যে আচরণ ছিল, সেটাকে কেন তারা ওই এক্সাম্পলগুলো কেন নিয়েছিলেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেমন যদি ধরেন থার্ড প্যারাগ্রাফে যে কেমনে কি না কি, এই যে কি কাটছে না, এই যে এখানে বলা আছে দেখেন স্পেন্সার ডে বাই ডে ডিটেলিং এ দেখেন কি হয়েছিল এখানে, দ্য কাটিং অফ দ্য কিংস, যে এই সমস্ত জিনিসগুলো কেন নেওয়া হয়েছিল, হ্যাঁ এই জিনিসগুলো কেন নেওয়া হয়েছিল, যে অর্থাৎ কাঁচি দিয়ে চার্লস নিজের চুল কাটলেন,
এরপরে তার শরীরের যে রং পরিবর্তন করার জন্য তিনি এটাকে রঙিন করলেন। এরপরে ব্রাঞ্চের ওক ট্রির ব্রাঞ্চের মধ্যে তিনি শুয়েছিলেন। তারপর অনেক ধরনের যে বর্ণনাগুলো আছে এইগুলো কেন আসলে নেওয়া হয়েছিল, তো এটা দেখেন। তাহলে আসেন আমরা দেখি, তাহলে ওয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড এক্সাম্পলস অফ ফিউজিটিভ বিহেভিয়ার ইন দ্য থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে কেন এক্সাম্পলসগুলো নেওয়া হয়েছিল, যে তারা ফিউজিটিভদের বিহেভিয়ারটা নিয়ে কেন তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেছিল। টু এক্সপ্লেন হাউ ক্লোজ চার্লস সেকেন্ড কাম টু লুজিং হিজ লাইফ, অর্থাৎ এটা বর্ণনা করার জন্য যে চার্লস তার জীবনটা হারিয়ে ফেলার খুব কাছে চলে গিয়েছিলেন, মানে তিনি জীবনটা হারিয়ে ফেলবেন এমন একটা পরিস্থিতি চলে গিয়েছিলেন। বি টু সাজেস্ট দ্যাট চার্লস সেকেন্ড সাপোর্টার্স ওয়ার ব্যাডলি প্রিপেয়ার্ড, এটা বলার জন্য যে চার্লসের যে সাপোর্টার ছিল তারা খুব খারাপভাবে প্রস্তুতি নিয়েছিলেন। টু ইলিস্ট্রেট হাউ দ্য ইভেন্টস অফ 6 weeks আর ব্রট টু লাইফ, এটা বর্ণনা করার জন্য যে এই 6 সপ্তাহের জীবনটাকে কিভাবে জীবন্ত করে বর্ণনা করা হলো, এটার জন্য এখানে এই যে খুঁটে ওই বইয়ের মধ্যে মানে প্রতিটা জিনিসকে কি করা হলো, বর্ণনা করা হলো। তাহলে দেখা যাচ্ছে কি বর্ডার কনটেক্সটে আমরা যদি চিন্তা করি যে এইখানে আসলে ডিটেলস ফিউজিটিভদের লাইফের যে ডিটেল বর্ণনা এটা আসলে নেওয়া হয়েছিল কেন, এটা নেওয়া হয়েছিল এটার জন্য ওই সপ্তাহের জীবনটা, ওই 6 সপ্তাহের জীবনটাকে একেবারে মানুষের সামনে, দর্শকের সামনে জীবন্ত করে উপস্থাপন করার জন্য মূলত নেওয়া হয়েছিল এই যে মানে ফিউজিটিভদের বর্ণনাগুলো। টু আর্গিউ দ্যাট দ্য সার্টেন অ্যাসপেক্ট আর নট অ্যাজ ওয়েল নোন অ্যাজ দে শুড বি, আর দূর এগুলোর দরকারই নেই। এবারে দেখবেন যে 38 হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক অ্যাবাউট চার্লস সেকেন্ড ইন দ্য 4th প্যারাগ্রাফ। এখন কথা হচ্ছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক, কোন পয়েন্টটা রিভিউয়াররা মেক করেছেন অ্যাবাউট চার্লস সেকেন্ডের ব্যাপারে ইন দ্য 4th প্যারাগ্রাফ, 4th নম্বর প্যারাগ্রাফে কোন পয়েন্টটা তারা মেক করেছেন। অর্থাৎ 4th প্যারাগ্রাফে আপনি যদি লক্ষ্য করেন তো 4th প্যারাগ্রাফে কাহিনী কি, 4th প্যারাগ্রাফের এখানে দেখেন চার্লস অ্যাডভেঞ্চার আফটার লুজিং দ্য ব্যাটল উইংস্টার হাইড দ্য কম্পোর্ট, যে এগুলো ছিল অ্যান্ড হ্যাড নট বাট এই যে ইনস্টেড, এভাবে অনেকগুলো কাহিনী ছিল ইন্টারেস্টিং চার্লস আফটার, এই যে দেখেন এখানে দিস মেক ইউ অল মোর ইন্টারেস্টিং চার্লস সেকেন্ড হিমসেলফ উইথ দিস টোটাল, মানে তিনি তার এই গল্প বলার জন্য তিনি একদম পাগল হয়ে গেলেন। যারা তিনি গল্প এটা বলেন তিনি বিভিন্ন ধরনের ফাগলামি শুরু করলেন তার এই যে 6 সপ্তাহের জীবনটাকে তুলে ধরার জন্য। বিভিন্ন ধরনের লোক জন এনে বিভিন্ন পেন্টিং করানো শুরু করলেন। তো এটা আসলে কি উনি কেন শুরু করলেন, কেন করলেন এটা, তিনি আসলে চাচ্ছেন কি। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রিভিউয়ার মেক অ্যাবাউট চার্লস, অর্থাৎ কোন মানে পয়েন্টটা রিভিউয়াররা মেক করেন বা কোন মানে সংজ্ঞায় তারা পৌঁছতে সক্ষম হন 4th প্যারাগ্রাফে। হি চোজ টু সেলিব্রেট হোয়াট ওয়াজ এসেনশিয়ালি ডিফিটেড, অর্থাৎ তার যে ডিফিটটা, তার যে পরাজয়টা, ওই পরাজয়টাকে তিনি আসলে সেলিব্রেট করতে চাচ্ছিলেন এইটা, নাকি হি মিস আন্ডারস্টুড দ্য মোটিভ অফ হিজ অপোনেন্ট, তিনি তার অপোনেন্টদের যে মোটিভ ছিল সেটাকে মিস আন্ডারস্ট্যান্ড করেছেন। এটা তো 4th নম্বর ইয়েতে বলাও নাই, অপোনেন্টের কথা কোনো ধরনের কথা এখানে বলাই নেই। ওকে, তাহলে এটা বাদ। এরপরে হি এইমড টু রিস্টোর পিপলস ফেথ ইন মনার্কির ব্যাপারে তার পিপলদের বিশ্বাসকে আবার পুনরায় স্থাপন করানোর যে একটা চেষ্টা সেটা করতে চেয়েছিলেন, এইটাও বলা নাই। হি ওয়াজ ড্রাইভেন বাই এ ডিজায়ার টু বি পপুলার, তিনি পপুলার হতে চেয়েছিলেন। তো তিনি তো কিং, তাকে তো সবাই চিনে, তাহলে আমরা এই পপুলার হওয়ার কোনো ইয়ে নাই। তিনি চাচ্ছিলেন যে কি, হি চোজ টু সেলিব্রেট হোয়াট ওয়াজ এসেনশিয়ালি এ ডিফিট, তিনি আসলে তার পরাজয়টাকে তিনি মানে সেলিব্রেট করতে চেয়েছিলেন, এইটা হচ্ছে কথা। তাহলে হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সেজ অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন দ্য 5th প্যারাগ্রাফ, 5th প্যারাগ্রাফে চার্লস স্পেন্সারের ব্যাপারে রিভিউয়ার যারা ছিলেন, বইয়ের রিভিউ দেয় যারা, তারা আসলে কোন কথাটা বললেন। হিজ ডিসিশন টু রাইট দ্য বুক কামস অ্যাজ এ সারপ্রাইজ, অর্থাৎ তিনি বইটা লেখার বিষয়টা একেবারে সারপ্রাইজিং ছিল, এই ধরনের কোনো কথা মানে ওইখানে বলা নাই। এরপরে হি টেক্স মানে এই যে তার এই কথাটা কিন্তু শেষে দিয়ে বলা আছে, আপনি যদি এখানে লেখেন যে এই যে ডিপিকশন অফ চার্লস, এরপরে কোট মার্ক, দিস ইজ দ্য ডাজন্ট, আচ্ছা, ইনস্টেড অফ ডিপিক্টিং দ্য চার্লস ইন হিজ ফাইনাল ইয়ার্স অ্যাজ অ্যান এফেক্টিভ এন্ড প্লেজারিং monarch doesn't just to the man or the complexity of his character but one, অর্থাৎ এখানে কয়েকটা জিনিস মিসিং আছে, যেরকম অর্থাৎ তার যে বিভিন্ন, তিনি যখন পলাতক ছিলেন বিভিন্ন বিষয়গুলো তার চরিত্রে কীভাবে পরবর্তী জীবনে ছাপ ফেলেছিল এই জিনিসগুলো বর্ণনা হয়নি। আবার এখানে দেখা যায় বই শেষ দিকে এসে
চার্লসকে একটু মানে খারাপভাবে উপস্থাপন করা হলো। তো এখানে বলা হচ্ছে যে আপনি এই সমস্ত জিনিসগুলো বাদ দিলে এটি কিন্তু খুবই দারুণ একটা বই। অ্যান্ড দোজ হু কাম টু ইট নোয়িং লিটল অফ ফেমাস টেল উইল ফাইন্ড দে হ্যাভ এ ট্রিট ইন স্টোর। তো যদি কেউ এই যে বিখ্যাত এই গল্পের বা এই বিখ্যাত ঘটনার ব্যাপারে যদি কেউ জানতে চায় তাহলে দেখা যাবে যে সে সঠিক জায়গায় এসেছে বা সে ভালোভাবেই জানতে পারবে এই কথাটা আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তো এখানে হি ডিসিশন টু রাইট এটা বাদ, তাহলে হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার। তিনি আনবায়াসড একটা অ্যাপ্রোচ করেছেন সাবজেক্ট ম্যাটারের প্রতি। এরপরে হিজ ডেসক্রিপশন অফ ইভেন্টস উড বি বেটার ইফ দে ইনক্লুড মোর ডিটেল, যে তার ইভেন্টগুলো ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা, ইভেন্টের বর্ণনাগুলো আরও সুন্দর হতো তিনি যদি আরও ডিটেল কী করতেন, এখানে নিতেন, এই ধরনের কোনো কথাও নাই। হি চুজেস ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সুইটেবল ফর এ 21st century অডিয়েন্স। হ্যাঁ, এইটার সাথে আপনার যাইতে পারে যে 21st century অডিয়েন্সের যে ইয়েটা ছিল, ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা সুইটেবল ছিল, তারা এটা বুঝতে মানে ওইভাবেই তারা বর্ণনা, তিনি ওইভাবে ল্যাঙ্গুয়েজটা নিয়েছিলেন আর কি। তো এখন এইটা নাকি এইটা কোনটা? হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, এখানে 5th প্যারাগ্রাফের কথা বলা হচ্ছে, আমি তো একদম শেষ প্যারাগ্রাফটা দেখলাম। তাহলে হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সেস অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন 5th প্যারাগ্রাফ, অর্থাৎ 5th প্যারাগ্রাফে তার ব্যাপারে কি বলা হলো? তো 5th প্যারাগ্রাফ তো এটা না, এটা 6টা প্যারাগ্রাফ। এই যে এখানে দেখেন, চার্লস স্পেন্সার ইজ দ্য পারফেক্ট পারসন টু পাস দ্য স্টোরি টু এ নিউ জেনারেশন, অর্থাৎ তিনি নিউ জেনারেশনের কাছে এটা তুলে দেওয়ার জন্য খুবই দারুণ একজন ব্যক্তি। তার যে লেখার ধরন, তার সব কিছু হচ্ছে একেবারে সিম্পল, খুবই সুন্দর। everyday clear modern idioms and elegantly brings to life details of the great tales. এরপরে he has even handed sympathy for both, দেখেন তিনি সিম্প্যাথি দেখিয়েছেন উভয়ের জন্য, ফর বোথ ফিউজিটিভ কিং অর্থাৎ রাজার জন্য দেখিয়েছেন, এবং তিনি অ্যান্ড দ্য ফিয়ার্স রিপাবলিকান রিজিম, এবং কঠিন যে রিপাবলিকান যে রাজত্ব, তাদের যারা খুঁজছিল রাজাকে, তাদের জন্য তিনি সিম্প্যাথি দিয়েছেন। অ্যান্ড হি সাকসিডেড ইন হিজ ডিজায়ার টু এক্সপ্লোর ফার মোর অফ দ্য ব্যাকগ্রাউন্ড, এবং তিনি ওই ঘটনার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ডিটেলস তিনি বর্ণনা করেছিলেন অফ দ্য স্টোরি দেন প্রিভিয়াস বুকস অন দ্য সাবজেক্ট হ্যাভ ডান, মানে অর্থাৎ আগের বই এই সাবজেক্টের উপর যেটা করেছিল তার চেয়েও, অর্থাৎ এই বিষয়ে আরও বই লেখা হয়েছে, তো অন্যান্য বই চেয়ে তিনি ব্যাকগ্রাউন্ডটা আরও বেশি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তো এখানে দুইটাই আসলে হওয়ার পসিবিলিটি রাখে, যে তিনি মানে তার রিডেবিলিটি ভালো, তিনি যে ফ্রেজগুলো ইউজ করেছেন তা একেবারে রিডেবল, অনেক কিছু বলা যেতে পারে। তবে আপনি যদি বর্ডার কনটেক্সটে চিন্তা করেন তাহলে এখানে আপনি বলবেন যে হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ, যে হোয়াট ডাজ দ্য রিভিউয়ার সেস অ্যাবাউট চার্লস স্পেন্সার ইন 5th প্যারাগ্রাফ। 5th প্যারাগ্রাফে চার্লস স্পেন্সারের ব্যাপারে রিভিউয়াররা কি কমেন্ট করেছেন, যে সেই কমেন্ট হচ্ছে হি টেক্স অ্যান আনবায়াসড অ্যাপ্রোচ টু দ্য সাবজেক্ট ম্যাটার, তিনি সাবজেক্ট ম্যাটারের উপরে তিনি আনবায়াস একেবারে পক্ষপাতহীনভাবে তিনি কি করেছেন, ট্রিট করেছেন। তিনি কারোর প্রতি ঝুঁকে, রাজার প্রতি ঝুঁকে গিয়েছেন অথবা পার্লামেন্টারিয়ানদের উপর ঝুঁকে তিনি লিখেছেন এমন না। 40 when the reviewer says the book doesn't quite hit the mark, অর্থাৎ যখন রিভিউয়াররা বললো যে বইটা আসলে হিট দ্য মার্ক, মানে আপ টু দ্য মার্ক হয় না, মানে ভালোভাবে একদম কি হয় না, হিট করতে পারে নাই। হি ইজ মেকিং দ্য পয়েন্ট দ্যাট, অর্থাৎ কোন জায়গায় বলেছিলেন যে বইটা আসলে এই জায়গাটা হিট করতে পারে নাই, কোন জায়গাটা আসলে বইটা হিট করতে পারে না। দেখেন ইনস্টেড অফ ডিপিং দ্য চার্লস সেকেন্ডস, এই যে দেখেন, এই যে এইখানে দেখেন, এই যে দিস ডেজ অ্যান্ড নাইট স্পেন্ড ইন হাইডিং মাস্ট হ্যাভ এফেক্টেড হিম সাম ওয়ে। এখন কথা হচ্ছে এটা, মানে তাকে অবশ্যই এই কিছুদিন 6 সপ্তাহ তাকে অবশ্যই অনেক বেশি হিট করেছে। ডিড দ্য নিড টু অ্যাজিউম ডিসগাইজেস টু সার্ভাইভ অন ওয়েট অ্যান্ড চার্ম অ্যালোন, এরপরে টু ইউজ ট্রিকারি অ্যান্ড সাবটারফিজ টু এসকেপ ফ্রম টাইট কর্নার্স হেল্প ফর্ম হিম, অর্থাৎ এই যে তার এই 6 সপ্তাহের যে ট্রিকারি, যে চতুরতা, দূরদর্শিতা, পালায়নপরতা এবং ছদ্মবেশ, এই সমস্ত জিনিসগুলো আসলে কিভাবে তার ফর্ম করতে, মানে তাকে রাজা হিসেবে পরবর্তী জীবনে তার উপর ছাপ ফেলতে, তাকে ফর্ম করতে হেল্প করেছিল, এই জিনিসটা বইয়ে ফাইন্ড আউট করতে পারেনি। দিস ইজ দ্য ওয়ান এরিয়া ওয়ার দ্য বুক ডাজেন্ট কোয়াইট হিট দ্য মার্ক, এই এরিয়াটা বই আসলে ঠিকভাবে হিট করতে পারেনি, বা এই এরিয়াটা ভালোভাবে বই কাভার করতে পারেনি। তাহলে এই কথাটা বলে কি বলতে চেয়েছিলেন রিভিউয়াররা? ইট ওভারলুক দ্য ইম্প্যাক্ট অফ ইভেন্টস অ্যান্ড অর্ডিনারি পিপল, মানে এটা অর্ডিনারি পিপলদের উপরে এই ঘটনা প্রভাব তেমন কোনো করতে পারেনি, ইম্প্যাক্ট যেটা ফেলেছে সেটাকে ওভারলুক করা হয়েছে, মানে সেটাকে পাত্তা দেওয়া হয়নি। ইট লেক্স অ্যান অ্যানালিসিস অফ প্রিভেলেন্ট ভিউস অফ মনার্কি, এটা আসলে
মনার্কির উপরে যে ভিউ রয়েছে সে ফ্রিভ্যালেন্ট মানে হচ্ছে মানে প্রবল, মানে যেটা সবসময় বিজয় লাভ করার কি। ফ্রিভ্যালেন্ট ভিউ অফ দ্য মনার্কি ইট লেক্স মানে মনার্কির ব্যাপারে মানুষের যে একটা প্রিভ্যালেন্ট আইডিয়া আছে এটার লেকিংস মানে অ্যানালাইসিসের ক্ষেত্রে লেক হয়েছিল বা কমতি ছিল। ইট ওমিটস এনি রেফারেন্স টু দ্য ডিসিট প্র্যাকটিসেড বাই চার্লস সেকেন্ড ডিউরিং হিজ টাইম ইন হাইডিং, অর্থাৎ তিনি যখন চার্লস সেকেন্ড যখন গোপনে ছিলেন তখন এটা মানে কিছু প্র্যাকটিস যেটা তিনি করেছিলেন সূক্ষ্ম প্র্যাকটিস সেটার রেফারেন্সটাকে বাদ দেওয়া হয়েছে নাকি ইট ফেলস টু অ্যাড্রেস ওয়েদার চার্লস সেকেন্ডস এক্সপিরিয়েন্সেস হ্যাড এ লাস্টিং ইনফ্লুয়েন্স অন হিম। তা আমি বলেছিলাম যে ওই যে কথাটা, যে আগের যে দাগানো কথাটা, যে এই যে তার এই 6 সপ্তাহের যে বিভিন্ন চতুরতা কৌশল বিভিন্ন বিষয় এই জিনিসগুলো তার জীবনে কিভাবে লাস্টিং ইমপ্যাক্ট ফেলেছিল এই জিনিসটা আসলে হিট করতে পারে না। তাহলে এই কথা দ্বারা বোঝাচ্ছে এই জিনিসটাই। তাহলে আমরা পড়ে ফেললাম আল্লাহর রহমতে 3 ফ্যাসেজ 3টা পড়ে ফেললাম। তবে সতর্ক থাকতে হবে যে এখানে যে বইয়ের মধ্যে যে আনসার দেওয়া আছে এখানে আনসারটা একেবারে 100% ট্রু না, এখানে 2-1টা ভুল থাকার অবশ্য সম্ভাবনা রয়েছে। সো অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। তো আমি ইনশাল্লাহ বাকি যে ফ্যাসেজগুলো রয়েছে আরও 3টে সেগুলো ইনশাল্লাহ কভার করে দিব। তো প্রতিদিন আমি একটা একটা করে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো দিন হয়তো বা দেখা যাবে যে 2টাও নিয়ে হাজির হচ্ছি। তো আমি কন্টিনিউয়াসলি দিতে থাকবো। সবাই সাথে থাকবেন, দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।